नमस्कार बंधुरा चिन्मय प्रभु के ग्रेप्तार करे भारत एवं बांग्लादेशेर सम्पर्क क्रमेई तलानिते गिये ठेकेছে। परराष्ट्र उपदेष्टा इतिमধ্যেই এই কথা স্বীকার করে নিয়েছেন। তারা বলেছেন শেখ হাসিনা যখন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন তারপর থেকে সম্পর্ক ক্রমান্বয়ে অবনতি হয়েছে। কিন্তু আসল কথাটা হলো ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো রাখবার জন্য এই বাংলাদেশ সরকার কিন্তু আজ অবধি কিচ্ছু পদক্ষেপ গ্রহণ করেনি। তারা তাদের পররাষ্ট্র নীতিটাই ভালোভাবে দেখাতে পারেনি গোটা বিশ্বের সামনে। পাশাপাশি একাধিক এমন সব মন্তব্য তারা করছেন যে দিনের পর দিন ভারতবর্ষ কিন্তু বাংলাদেশ থেকে দূরত্ব বজায় রেখেছেন। সরাসরি ভারতবর্ষের বিদেশমন্ত্রী এই সরকারকে কেয়ারটেকার সরকার বলে চিহ্নিত করেছেন। ভারত এবং বাংলাদেশের সম্পর্কে এই ডিসেম্বরেই একটা দ্বিপাক্ষিক মিটিং হবার কথা রয়েছে। আর এই মিটিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে যে আলোচনা করা হবে এটাই কিন্তু স্বাভাবিক। তবে এই মিটিং করা কতটুকুন সম্ভব সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই তুলতে শুরু করে দিয়েছেন। সম্প্রতি যে খবর প্রকাশ্যে এসেছে সেটা দেখে আমার মনে হয় ফের একবার বাংলাদেশের ভাবমূর্তি গোটা বিশ্বের সামনে বিঘ্নিত হতে পারে। চিন্ময় প্রভুর বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেয়া হয়েছিল এবং চিন্ময় প্রভুর যারা সহযোগী ছিলেন তারা যখন চিন্ময় প্রভুর সঙ্গে থানায় দেখা করতে যান তাদেরকেও কিন্তু হেফাজতে নেন বাংলাদেশ পুলিশ। এতটা পর্যন্ত হয়তোবা ঠিকই ছিল, কিন্তু যে চিন্ময় প্রভুর জন্য ৭০ জন আইনজীবী কার্যত আদালতে লড়াই করছিলেন তাদের বিরুদ্ধে এবার ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বসেছেন এই ইউনূস সরকার। রাগটা ঠিক কোথায়? কিসের জন্য এই রকম স্বৈরাচারী মনোভাব? বাংলাদেশে যখন ইউনূস সরকার ক্ষমতা নিয়েছিলেন তখন তিনি স্বাধীনতার বার্তা দিয়েছিলেন। তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন যে এই দেশে সকলে সমানভাবে কথা বলতে পারবেন। কিন্তু আজকেই হটকারে সিদ্ধান্ত কেন নিতে যাচ্ছেন ইউনূস সরকার, যার জন্য আন্তর্জাতিক মহল বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছেন। ব্রিটেনের পার্লামেন্টে ইতিমধ্যেই পুরো বিষয়টা নিয়ে একটা কড়া বিবৃতি জারি করে দিয়েছেন। এছাড়াও ভারতবর্ষ, আমেরিকা, জাপান এর তীব্র সমালোচনা করছেন। কিন্তু এবার আইনজীবীদের ওপর কেন কেস দেয়া হলো? তাদের বিরুদ্ধে কেন কিছু ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হলো? এই প্রশ্নের উত্তরগুলি বাংলাদেশে এখন কে দেবে? আইন উপদেষ্টা এত সব আন্তর্জাতিক চাপের কাছে কার্যত দায় স্বীকার করে কার্যত তারা বলেছেন ইসকনকে তারা এখনই নিষিদ্ধ করছেন না। অর্থাৎ দুদিন আগে পর্যন্ত যে বাংলাদেশ সরকার ইসকনকে নিষিদ্ধ করার ডাক দিয়েছিলেন সেই অবস্থান থেকে কিন্তু সেই বাংলাদেশ সরকারই এবার দূরে সরতে শুরু করেছেন। অনেকে আপনারা আন্তর্জাতিক চাপ, আন্তর্জাতিক মহল কি বলছেন এই বিষয়টিকে হয়তো গুরুত্ব দিতে চান না। কিন্তু একটা দেশ যদি গ্লোবালিভাবে এগোতে যায় তাহলে সেই দেশকে কিন্তু অবশ্যই আন্তর্জাতিকভাবে সম্বন্ধ ভালো রাখতে হবে, তাদের কথাগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কিন্তু বাংলাদেশ সরকার এখানেও একাধিক ভুলভ্রান্তি করে যাচ্ছেন। তারা জাতিসংঘে গিয়ে কার্যত এই পুরো বিষয়টা অস্বীকার করেছেন। আর এই অস্বীকার করবার ফলে তারা আমেরিকা, ব্রিটেন, ভারত এবং বিশ্বের একাধিক প্রভাবশালী দেশকে কার্যত মিথ্যাবাদী প্রমাণ করবার চেষ্টা করেছেন জাতিসংঘের মঞ্চে। এই অবধি মেনে নিলাম যে সব ঠিকঠাক ছিল, কিন্তু এবার তারা চিন্ময় প্রভুর আইনজীবীর বিরুদ্ধে মামলা দিলেন। দেশের আইনজীবী তো দেশের আইনকেই সুরক্ষিত রাখে, দেশের আইনকে সম্মান জানিয়ে দেশের যে আইনজীবীরা রয়েছেন তারা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে সেই আইনকে সুরক্ষিত রাখবার জন্য যা যা করা প্রয়োজন তাই করেন। কিন্তু এই মুহূর্তে ইউনূস সরকার চিন্ময় প্রভুর যে আইনজীবীরা রয়েছেন তাদের ওপরে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে দিয়েছেন। কিন্তু এই সমস্ত বিষয়ে কিছু বলতে গেলেই বাংলাদেশ সরকার ভারতীয় মিডিয়ার দিকে সরাসরি আঙুল তুলতে শুরু করেন। তারা বিভিন্ন ক্ষেত্রে ভারতকে হুঁশিয়ারি এবং হুমকি দিয়ে যাচ্ছেন। শুধুমাত্র ভারতবর্ষ এখনো অবধি উদারতা দেখাচ্ছে বলে তারা সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে দিয়েছেন। কিন্তু আদতে ভারতবর্ষের প্রভাব, ভারতবর্ষের মেকানিজম, ভারতবর্ষের ডিফেন্স সিস্টেম বিশ্বের কোন পর্যায়ে রয়েছে তা আমি আজকের এই ভিডিওতে একটু আলোকপাত করতে চলেছি। কিন্তু সারা বাংলাদেশের ইসকনের ওপর বাংলাদেশ সরকার যে ধরনের কাণ্ড কারখানা করছে এরই প্রতিবাদে কিন্তু ১৫০টা দেশের ইসকন সমবেতভাবে প্রতিবাদ জানিয়েছে। আর আপনারা উপলব্ধি করতে পারছেন ১৫০টা দেশে যখন প্রতিবাদ হয়েছে সেখানে বাংলাদেশের ভাবমূর্তি শুধুমাত্র যে ভারতবর্ষে এমনটা কিন্তু নয়, বাদবাকি আরও ১৪৯টা দেশে এমনকি অস্ট্রেলিয়ার ইসকন পর্যন্ত কিন্তু রাজপথে নেমে মিছিল করছে। Australian government know the fact, do action, let my people, my country, let's hate them, and this is my demand. Jai Shri Ram! Jai Shri Ram! যে অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবার জন্য একটা চেষ্টা করেছিল সেই অস্ট্রেলিয়া পর্যন্ত বাংলাদেশ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলো। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া গভর্নমেন্ট বাংলাদেশের সাথে যে তাদের গার্মেন্টস চুক্তি করেছে তা কিন্তু বাতিল করে দিয়েছে এবং এই অস্ট্রেলিয়া সরকারই কিন্তু বাংলাদেশের সনাতনীদের ওপর আক্রমণের আভাস বুঝতে পেরে
এর প্রতিবাদে অস্ট্রেলিয়ার ইসকনকে ছাড়পত্র দিয়েছে অস্ট্রেলিয়া রাজপথে প্রতিবাদ জানাতে। অর্থাৎ বার্তা একদম পরিষ্কার, মোহাম্মদ ইউনূসকে যেখানে পারো যেভাবে পারো চাপ সৃষ্টি করো। এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে ফাইবার কান্ট্রি কিন্তু অলরেডি মুখ খুলতে স্টার্ট করে দিয়েছে। যেমন আমেরিকা কিছুদিন আগে থেকেই কিন্তু মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশের বিরুদ্ধে। এছাড়াও ফাইবার কান্ট্রিতে রয়েছে ইউকে, তারাও কিন্তু পার্লামেন্টে বিভিন্ন অভিযোগ করা শুরু করেছে। এবার অস্ট্রেলিয়াও কিন্তু এর সঙ্গে যুক্ত হলো। অর্থাৎ মোহাম্মদ ইউনূস করছেনটা কি, কাদের সঙ্গে লড়ছেন, একের পর এক দেশকে নিজেদের বিপক্ষে কেন জড়াচ্ছেন? সত্যি কি আপনারা বাংলাদেশের ভালো চান, নাকি শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য, নিজেদের অহংবোধকে সন্তুষ্টি করবার জন্য এই রকম ভুল স্টেপ নিয়ে যাচ্ছেন? সত্যি কি রাজনীতি সম্পর্কে কোনো ন্যূনতম ধারণা আপনাদের মধ্যে রয়েছে? যে সোনার বাংলাদেশকে শেখ হাসিনা দিনের পর দিন উন্নতির শিখরে নিয়ে যাচ্ছিলেন, ভুলভ্রান্তি হয়তো বা থাকতে পারে আওয়ামী লীগ সরকারের, ছিল হয়তো, তা থাকতেই পারে, কিন্তু যেভাবে আপনারা স্বইচ্ছায় কার্যত ধ্বংসযজ্ঞ চালিয়ে সরকার পতন ঘটিয়ে এই মুহূর্তে কিন্তু আপনারা বাংলাদেশকে বিপাকে ফেলে দিয়েছেন। সম্প্রতি 1-2 দিন আগে বাংলাদেশ সীমান্তে একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে। আর সেটা কি জানেন? 54 জন ইসকন সাধু সন্ন্যাসীরা তারা ভারতে আসার চেষ্টা করেছিলেন কোনো একটা কাজে, তাদেরকে আটক করে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে। আটক করবার কারণ কি বলা হয়েছে জানেন? তাদের বক্তব্য হচ্ছে এই ইসকন সাধু সন্ন্যাসীরা ভারতে কেন যাচ্ছেন, নিশ্চয়ই বড় কোনো প্ল্যান আছে। তাহলে ভাবুন, জাস্ট সন্দেহের বশে তাদের ছাড়পত্র দেওয়া হয়নি, কারণ 54 জন সাধু সন্ন্যাসী নাকি ভারতে এসে বড় কোনো ফন্দি আটছিলেন। কোনো প্রমাণ ছাড়া এই 54 জন সাধু সন্তকে আটক করা একটা ভীষণ নিন্দনীয় কাজ। নিঃসন্দেহে এটা মানুষের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা হচ্ছে। আপনাদের কেন মনে হচ্ছে ইসকনের সাধু সন্তরা ভারতে এসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আপনারা ভাবছেন বর্তমানে বাংলাদেশে যেটা চলছে তার পেছনে ভারতবর্ষের হাত রয়েছে। তবে বাংলাদেশি নাগরিকরা যে প্রতিনিয়ত ভারতে আসছেন চিকিৎসা করবার জন্য, কোথায় তখন তো তাদের আটকাতে পারছেন না। একবার তাদেরই আটকে দেখুন না, তারপর কি হয় সেটা স্পষ্টভাবে বুঝে যাবেন। আপনাদের এক অধ্যাপক বলেছেন, চীনের থেকে JF-17 এয়ারজেট কিনে ভারতবর্ষকে আমরা অশান্ত করে তুলব, ভারতের উত্তর পূর্বকে কার্যত ছাড়খাড় করে দেব, উত্তর পূর্ব ভারতে আন্দোলনকারীদের বাংলাদেশ নাকি সহায়তা করবে। এমনিতেই আপনাদের ইউনূস সরকার বাংলার প্রধান নেতা আনসারুল্লাহকে জেল থেকে মুক্তি দিয়েছেন, যিনি 7 সিস্টারকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ভারতবর্ষ যদি এবার পাল্টা দেওয়ার চেষ্টা করে, তাহলে আপনারা ঠিক কোথায় গিয়ে পড়বেন তা আমি সত্যি কিন্তু বুঝতে পারছি না। তবে এতটুকু বুঝতে পারছি, বাংলাদেশে বসে যেসব নেতারা এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে, তারাই সবার আগে পরিবার পরিজন নিয়ে দেশ ছাড়বে। ইতিমধ্যে ভারতীয়রাই বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছেন। তারা বাংলাদেশ চলো অভিযান করেছেন, যা সামলাতেই কার্যত হিমশিম খেতে হলো বাংলাদেশকে। একাধিক টিভি চ্যানেল মিডিয়ায় যখন এই ভিডিওগুলি প্রকাশ করেছে, তখন তারা বুঝতে পেরেছেন ভারতীয়রা ঠিক কতটা ক্ষেপেছে। আপনাদের এক অধ্যাপক বলেছেন ভারতকে আক্রমণ করবে। তার পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। আপনারা যে আক্রমণ করবেন বলেছেন, তার আগে শুধুমাত্র এই ডেটাটা আপনারা মাথায় সেভ করে রাখুন। আপনারা জিও পলিটিক্স মাথায় রাখেন না, আপনারা পলিটিক্স মাথায় রাখেন না, আপনারা ইন্টারনাল এক্সটার্নাল ট্রেডের কথা মাথায় রাখেন না। আপনারা শুধু মনে রাখেন ভারতের বিরোধিতা, নরেন্দ্র মোদীর বিরোধিতা, ভারতের পতাকাকে বিরোধিতা, শুধু এইসবই আপনাদের মাথায় ঘুরতে থাকে। তবে আজকের ভিডিওতে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখতে চাই, যেগুলিকে অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন। তার আগে বলে রাখি, ভারতের এস জয়শঙ্কর যেভাবে মুখ খুলেছেন, তিনি বলেছেন 2024 সালে দুর্গাপূজা চলাকালীন ঢাকার তাঁতিবাজারের পুজো মণ্ডপে হামলা এবং সাতক্ষীরা যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনায় ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। জয়শঙ্কর এছাড়াও বলেন, ভারত সরকার 2024 সালের আগস্ট মাস সহ সারা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা, তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দির এবং ধর্মীয় স্থানে হামলায় বেশ কয়েকটি ঘটনা দেখেছে এবং অবজার্ভ করছে। জয়শঙ্কর এছাড়াও বলেন, এসব হামলার পর বাংলাদেশ সরকার দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সেনাবাহিনী, বিজেপি মোতায়েন সহ বিশেষ নিরাপত্তা প্রদানের নির্দেশনা জারি করেছিলেন। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ জুড়ে সেনাবাহিনীর যে নিরাপত্তা, সেটা কিন্তু কার্যত ডাহা ফেল করেছে। তবে আপনাদেরকে যেটা জানিয়ে রাখতে চাই, যে আজকের এই ভিডিওতে যে তথ্যগুলি আমি আপনাদের সঙ্গে দেব, অবশ্যই কিন্তু আপনারা এই তথ্যগুলি মাথায় রাখবেন। যেভাবে বাংলাদেশের মিডিয়ায় ভারতকে হুমকি এবং ভারতকে কার্যত হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু সরাসরি জানানো হচ্ছে যে JF-17 জেট নিয়ে ভারতকে আক্রমণ করবে, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতবর্ষ ঠিক সামরিক দিক থেকে কোন স্থানে অবস্থান করছেন। সর্বপ্রথম স্থলভাগ নিরিখে ভারত এবং বাংলাদেশের অবস্থানটা কী রয়েছে সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে রয়েছে 4614টি ট্যাঙ্ক,
রকেট আর্টিলারির সংখ্যা রয়েছে 702টি, 1,51,248টি গাড়ি রয়েছে। এছাড়াও সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা রয়েছে 140টি। ভারতের হাতে আছে 90টি ভীষ্ম জোরাবারের মতো ট্যাঙ্ক, সেই সঙ্গে ভারতের কাছে আছে প্রচুর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সর্বোপরি ভারত পরমাণু শক্তিধর দেশ। আর অপরদিকে যদি আমরা বাংলাদেশের অবস্থানটা দেখি, তাহলে অস্ত্র ভাণ্ডারের নিরিখে বাংলাদেশ কিন্তু ভারতের থেকে অনেকটা পিছিয়ে। অর্থাৎ গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী 320টি ট্যাঙ্ক রয়েছে বাংলাদেশের হাতে, যেখানে ভারতের ট্যাঙ্কের সংখ্যা রয়েছে 4,614টি। এছাড়াও গাড়ির সংখ্যা রয়েছে 13,100টি এবং 27টি রয়েছে সেলফ প্রোপেলড আর্টিলারি। এছাড়াও রকেট আর্টিলারির সংখ্যা রয়েছে মাত্র 71টি। আপনারা বুঝতেই পারছেন স্থলভাগের ক্ষেত্রে বাংলাদেশের থেকে শত যোজন এগিয়ে রয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষ। এছাড়াও আপনাদেরকে যদি একটু আকাশপথের যদি পরিসংখ্যানটা জানাই, অর্থাৎ আকাশপথের নিরিখে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ কোথায় অবস্থান করছে, গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কাছে আছে মোট 2,296টি এয়ারক্রাফট। যুদ্ধ বিমানের সংখ্যা রয়েছে 606টি। এছাড়াও রয়েছে 869টি হেলিকপ্টার। এয়ারক্রাফট, যুদ্ধবিমান এবং হেলিকপ্টার সংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে কিন্তু ভারত। এছাড়াও ভারতের হাতে এই মুহূর্তে রয়েছে রাফাল, তেজাস, সুখোই Su-30 MKI, মিরাজ 2000-এর মতো যুদ্ধবিমান। 2019 সালে ভারত বালাকোটে যে এয়ার স্ট্রাইক চালিয়েছিল, তাতে মিরাজ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল। তখন কিন্তু আমাদের দেশে রাফায়েল ছিল না। ভারতের হাতে কিন্তু এখন অলরেডি রাফায়েল চলে এসেছে 36টি। এছাড়াও কিন্তু আরও রাফায়েল ভারতের হাতে আসছে। আর সেই জায়গা থেকে আকাশপথে বাংলাদেশের যদি আপনারা পরিসংখ্যানটা দেখেন, তাহলে দেখতে পারবেন বাংলাদেশের কাছে মোট রয়েছে কিন্তু 216টি এয়ারক্রাফট। যুদ্ধবিমান রয়েছে মাত্র 44টি এবং 73টি হেলিকপ্টার রয়েছে। এছাড়াও এয়ারক্রাফটের নিরিখে বিশ্বে 46 নম্বর এবং যুদ্ধবিমানের নিরিখে বিশ্বে 39 নম্বর এবং হেলিকপ্টারের নিরিখে কিন্তু বিশ্বে 49 নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশে কিন্তু কার্যত ভারতকে প্রতিনিয়ত হুঁশিয়ারি এবং হুমকি দিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন একবার, যে বাংলাদেশ তাদের সব কিছু দিক থেকে সামরিক শক্তি থেকে ভারতের ধারের কাছে ঘেঁষতে পারছে না, তারা নাকি আবার আমাদের ভারতকে আক্রমণ করবে। তো চলুন একবার জলপথের পরিসংখ্যানটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। জলপথের ক্ষেত্রে গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী নৌপথে ভারতের হাতে থাকা মোট অ্যাসেটের সংখ্যা রয়েছে 294টি। আছে 12টি ফ্রিগেট এবং 12টি ডেস্ট্রয়ার। সাবমেরিনের সংখ্যা রয়েছে টোটাল মিলিয়ে 18টি ভারতের হাতে। পেট্রোলিং ভেসেল রয়েছে 137টি। এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 2টি। এছাড়াও ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার দুটির নাম হলো INS বিক্রমাদিত্য এবং INS বিক্রান্ত, যে দুটি জাহাজ থেকে যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে। সেই সঙ্গে ভারতের হাতে একাধিক পরমাণু শক্তিধর সাবমেরিন রয়েছে। দিন কয়েক আগেই সেরকম একটি সাবমেরিন থেকে 3500 কিলোমিটার পাল্লা বিশিষ্ট মিসাইলের পরীক্ষা চালিয়েছে কিন্তু আমাদের ভারত। আর সেখানে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা জলপথের পরিসংখ্যানটা দেখি, তাহলে দেখতে পারবো গ্লোবাল ফায়ার রিপোর্ট অনুযায়ী মাত্র 117টি অ্যাসেট রয়েছে, যেখানে সাবমেরিনের সংখ্যা রয়েছে 2টি এবং ফ্রিগেটের সংখ্যা 60টি এবং টোটাল মিলিয়ে 55টি পেট্রোলিং ভেসেল আছে। তো আশা করছি এখানে আর চুলচেরা বিশ্লেষণ করবার কোনো রকম প্রয়োজন পড়ছে না। যে বাংলাদেশ ভারতের ধারের কাছে ঘেঁষতে পারছে না, সেই বাংলাদেশের বিভিন্ন বিশেষজ্ঞরা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া টক শোতে বসে কিন্তু বড় বড় কথা বলছে যে তারা নাকি ভারতের 7 সিস্টারকে দখল করে নেবে, তারা নাকি ভারতকে আক্রমণ করবে। তো বুঝতে পারছেন অধ্যাপক সাহেব, বড় বড় গল্প সবাই দিতে পারে, তবে একটু ভালোভাবে তথ্য নিয়ে তারপর হুমকি দিতে আসবেন আমাদের ভারতকে। এবার ভারত যদি আপনাদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করে দেয়, তাহলে আপনারা কোথায় গিয়ে পালাবেন বলুন দেখি? পাকিস্তান তো আপনাদের থেকে অনেক বড় একটা দেশ, সেই দেশে ঢুকে ভারতীয় সেনাবাহিনীরা সার্জিক্যাল স্ট্রাইকের মতন একটা অভিযান চালিয়ে এসেছে। আর আপনারা তো ছোট্ট একটি পুচকে দেশ, যেখানে আমাদের ভারতীয়রাই বাংলাদেশ চলো অভিযান চালিয়েছে। আর তাতে করেই আপনাদের বাংলাদেশের উপদেষ্টা সরকার থেকে শুরু করে বাংলাদেশ মিডিয়া কেঁপে গিয়েছে। আর সেখানে দাঁড়িয়ে আপনারা ভারতের 7 সিস্টারকে দখল নেবার কথা বলছেন, ভারতের আর্মিকে উড়িয়ে দেবার কথা কার্যত বলছেন। দিন শেষে আপনারা পালাবেন কোথায়? কেন করছেন এসব? কিসের জন্যই বা করছেন? কেন আপনারা দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন? কেন নিজেদের বিপদ আপনারা নিজেরাই ডেকে আনছেন? পারলে যথাসাধ্য উত্তরটা দিয়ে যাবেন। দয়া করে এই বালখিল্যতা রাজনীতি অন্তত ভারতের সাথে করতে আসবেন না। আর আপনারা এই সমস্ত বিষয়টার উপরে কি মতামত রাখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা এই সম্পূর্ণ ভিডিওটার ওপর কি মতামত রাখেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।